ভাই আমি রাজা সাহেব দেখতে এসেছি। আমাকে কেউ বাঁচা ভাই, আমি মরে যাব ভাই, আমাকে বাঁচা। চলুন আমার একটা ওল্ড জোক দিয়ে শুরু করি। আমার বাবা আমাকে বলে, এত সিনেমা দেখিস না, একদিন মারা যাবি। আমার বাবা আমাকে ঠিকই বলে। আজকে আমি এমন একটা সিনেমা দেখলাম, যে সিনেমাটা দেখার পরে একটা জিনিস আমি কমপ্লিটলি বিশ্বাস করা শুরু করেছি। একজন চিত্র পরিচালকের কাছে যদি একটা ভালো কনসেপ্ট বা আইডিয়া থাকে একটা সিনেমা বানানোর জন্য, এবং তিনি সেই আইডিয়াটাকে বা কনসেপ্টটাকে কেন্দ্র করেই যদি তার সিনেমাটা বানান, এমন কোনো কথা নেই বা শিওরিটি নেই যে ওই সিনেমাটা একটা ভালো সিনেমা হবে। হে গাইস, আমি দৃষ্টান্ত। আজকে আমি দেখলাম রাজা সাহেব, ডিরেক্টেড বাই মারুতি, এবং এই সিনেমাটা দেখে ভাই আমি এখন শিহরিত, বিস্মৃত, এবং আমি কি বলবো কি না বলবো আমি নিজেও জানি না। আমি প্রচন্ড রেগে আছি, ডিসঅ্যাপয়েন্টমেন্টে। তাহলে চলুন শুরু করি রিভিউ রাজা সাহেবের। দেখুন, রিভিউ শুরু করার আগে একটা জিনিস আমি বলি, আমি এই সিনেমাটার রিভিউ অন্যান্য রিভিউয়ারদের মতো একদমই টক্সিক ওয়েতে দেবো না। আমি এর ক্রাফট নিয়ে কথা বলবো এবং এর জেনুইন প্রবলেমসগুলো নিয়ে কথা বলবো, এবং এর মধ্যেও আমার যে জিনিসগুলো ভালো লেগেছে আমি সেটাও বলবো। আমি চেষ্টা করবো এটা বলার যে অ্যাকচুয়ালি সিনেমাটা খারাপ কেন হয়েছে। তো বাকি রিভিউয়াররা যতটা এটাকে মানে উঠে পড়ে লেগেছে রোস্ট করার মতো, তো সেটা আমি এখানে করব না। সো আমি এটাকে একটা সিনেমা এবং তার ক্রাফট দিয়েই বিচার করব। রাজা সব অ্যাকচুয়ালি কিন্তু একটা ভালো সিনেমা হতে পারতো। এর কোর কনসেপ্ট বা কোর আইডিয়াটা কিন্তু বেশ ভালো ছিল। যার কারণ হচ্ছে এর যে ডিরেক্টর মারুতি, সে অ্যাকচুয়ালি কিন্তু একজন ভালো রাইটার এবং ডিরেক্টর। আপনি যদি তার আগের ফিল্মোগ্রাফি ফলো করেন একদম প্রথম দিকে, সে যথেষ্ট ভালো কাজ বানিয়েছে। ইভেন সে হরর কমেডিও বানিয়েছে। বাট তার পরবর্তীকালে যখন সে একটু বেশি ধীরে ধীরে বাজেট পাওয়া শুরু করে এবং একটু স্টার্সদের নিয়ে কাজ করা শুরু করে, তখন মেন সমস্যাগুলো হয়। এই কাজের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এভিডেন্ট। অর্থাৎ আপনি যখন এই কাজটা দেখবেন, আপনি একটা জিনিস বুঝতে পারবেন, এই ডিরেক্টরের কাছে অনেক আইডিয়া ছিল, বলার মতো অনেক কিছু ছিল, বাট সেই ডিরেক্টর ওই আইডিয়াগুলোকে অন পেপার বা অন স্ক্রিন ঠিক করে আনতেই পারেননি। সিনেমাটা শুরু হয় বেশ ইন্টারেস্টিংলি, তারপরে প্রভাসের এন্ট্রি হয়, এবং প্রভাস আসার পরেও প্রথম সিনেমাটার মোটামুটি 15-20 মিনিট কিন্তু সিনেমাটা ভালোভাবে এগোচ্ছিল। এবং যখন প্রভাস হায়দ্রাবাদে ঢোকে, সেখান থেকেই সিনেমাটা একটা অন্য দিকে চলে যায় এবং পুরোপুরি একটা মানে স্টোরি থেকেই বেরিয়ে যায়। আবার সিনেমাটা নিজের স্টোরিতে ঢোকে। প্রায় সিনেমাটার 1 ঘন্টা কেটে যাওয়ার পরে যখন সঞ্জয় দত্তের ব্যাক স্টোরিটা শুরু হয়, সঞ্জয় দত্তের ব্যাক স্টোরি অ্যাকচুয়ালি যথেষ্ট ভালোভাবে লেখা, এবং ওই জায়গাটা অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে সিনেমাটা নিজের পেস ধরেছে এবং নিজের কোর কনসেপ্টের উপরে চলছে। বাট তারপর আবার সিনেমাটা নিজের পেস থেকে বেরিয়ে যায়। তারপর আবার ঢোকে যখন এরা ওই যে ভূত বাংলা বা সঞ্জয় দত্তের বাংলা, সেখানে ওখানে কিছুক্ষণ 5-10 মিনিট অরিজিনাল স্টোরি চলে। তারপর আবার সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আবার গল্পের মধ্যে ঢোকে যখন বোমান ইরানি আসে, সেটা কিছুক্ষণ চলে, দিয়ে আবার সেখান থেকে বেরিয়ে যায়। বেরোনোর পরে লাস্ট 45 মিনিট হচ্ছে আসল সিনেমা। লাস্ট 45 মিনিটটাই হচ্ছে এই সিনেমাতে ডিরেক্টরের যত কনসেপ্ট ছিল, যত আইডিয়া ছিল, সব এই ডিরেক্টর ওই লাস্ট 45 মিনিটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যেটা আরো বিরক্তিকর লাগে। তো এবার আমি সিনেমার পজিটিভ দিকগুলো বলবো, তারপরে আসবো আমি সিনেমার নেগেটিভ দিকে। তো পজিটিভ দিক খুবই কম আছে এখানে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাতে কিছু কিছু অ্যাক্টার্সরা ভালো কাজ করেছে। আমি বলবো প্রভাস খুব ভালো কাজ করেছে। অনেকে বলবে প্রভাস বাজে কাজ করেছে, বাট আমি বলবো প্রভাস অ্যাকচুয়ালি ভালো কাজ করেছে। বাট তার যে ভালো কাজটা এবং তার যে চেষ্টাটা, সেটা ডিরেক্টর এখানে ব্যাপারটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেনি। প্রভাসের আপনি লাস্ট কিছু বছরের কাজ দেখবেন, অবভিয়াসলি আফটার বাহুবলী, মানে বাহুবলী আর সালারকে আমি আলাদা রাখছি, আপনি সাহো, আদিপুরুষ, রাধেশ্যাম, ইভেন কালকি, এই সিনেমাগুলোর সাথে এই এই সিনেমাটার অ্যাক্টিংটাকে আপনি দেখবেন, অনেক বেশি মিচুয়ার অ্যাক্টিং আপনি প্রভাসের এই সিনেমাটায় পাবেন। দ্বিতীয়ত হচ্ছে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাকে বেশ ভালো করে লেখা, বাট এখানে একটা প্রবলেম আছে যে তার এত স্ট্রং একটা ক্যারেক্টারকে ওই প্রপার পারফরমেন্সের মাধ্যমে বের করে আনতে পারেনি। মানে তার ক্যারেক্টারটাকে লেখা ভালো, দেখতে ভালো লাগে, সব ভালো, বাট তার পারফরমেন্সটা আমি দেখতে পাচ্ছি না। বাট হি ট্রাইড ফ্রম হিজ সাইড। তৃতীয় হচ্ছে জারিনা আবাব। জারিনা আবাব খুব ভালো কাজ করেছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমাটার কোর আইডিয়া এবং অন্যান্য যে আইডিয়াস গুলো ছিল। আমি নেগেটিভে আসবো এই সেম বিষয়ের ওপরে, বাট কোর আইডিয়া এই সিনেমার কিন্তু যথেষ্ট ভালো ছিল। তৃতীয় হচ্ছে এই সিনেমার ভিএফএক্স এর কাজ। এই সিনেমার ভিএফএক্স এর কাজ কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, এবং পার্টিকেল এফেক্টস অ্যান্ড
ওভারঅল লাইটিং অ্যান্ড টেক্সচারিংকে কিন্তু ভালোভাবে করা হয়েছে। এর মধ্যেও প্রবলেমস আছে, বাট ভালো হয়েছে, আমি প্রবলেমসটা নিয়েও বলবো। এবং তার সাথে বোমান ইরানির ক্যারেক্টারটা যখন এই সিনেমায় ঢোকে, ওই সিনটা ছিল হচ্ছে এই সিনেমার ওয়ান অফ দ্য পিক সিনস। সেখানে বোমান ইরানি এবং সঞ্জয় দত্তের যে টাসলটা, ওটা বেশ ভালো, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিনস অফ দিস ফিল্ম। মানে হয় না সেই গোবরে পদ্ম ফুলের মতো, এখানে ওরকম হয়েছে আর কি। এবার আমি আসবো এর নেগেটিভ দিক, যেটা অনেকটা বড়। সো ফার্স্ট নেগেটিভ দিক, এই সিনেমায় ডিরেক্টরের পেছন পাকামি। কেন আমি বলছি, তার কারণটা হচ্ছে তার কাছে ভালো আইডিয়াস ছিল, অবভিয়াসলি, যেটা আমি আগেও বলেছি, বাট একটা না, প্রচুর আইডিয়াস ছিল। এই সিনেমাটা দেখলে আপনাদের মনে হবে ডিরেক্টর প্রথমে একটা জিনিস মাইন্ডে রেখে স্ক্রিপ্ট লিখেছে, এবং সেটা খুব ছোট স্ক্রিপ্ট লিখেছে। এবার ওই ছোট স্ক্রিপ্টটা তিনি প্রডিউসার বা অ্যাক্টরদের শুনিয়েছেন, সাইন ফাইন হয়েছে, দিয়ে ওই স্ক্রিপ্টটাকে টেনে 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 বড় করেছে, বড় করে শুটে গেছে। এবার সে যে ওই সিন, মানে ওই যে টেনেছে জিনিসটাকে, সেটা তো পুরোপুরি ভিজিবল এই সিনেমাতে, কারণ ওইটার জন্য এখানে লাফ ট্র্যাক ঢোকানো হয়েছে, এবং যেটা প্রচন্ড স্ট্রেচি আর সিনেমাটাকে প্রচন্ড বোরিং করে দিয়েছে। অ্যান্ড বাকি যে আইডিয়াস গুলো ছিল, সেগুলো সিনেমা শুট করতে করতে তার মাথায় এসছে, এবং এটা বুঝতে পারবেন যে সিনেমা শুট করতে করতে তাদের অনেক আইডিয়াস এসছে, এবং এগুলোকে এখানে বসিয়ে দিয়েছে। ডিরেক্টরের কাছে আইডিয়াস ছিল, বাট রিসার্চ ওয়ার্ক ছিল না, যে কারণে যেটা যেখানে খুশি পেরেছে ঢুকিয়ে দিয়েছেন, ব্যাপারটা পুরো খিচুড়ি হয়ে গেছে। এই সিনেমার রাইটিং এর সব থেকে বড় সমস্যাই হচ্ছে এটা, রাইটিং বা স্ক্রিন প্লের, যে সিনেমাটা নিজের পেসের মধ্যে থাকে না। এখানে একটা বিশাল বড় রোমান্টিক ট্র্যাক আছে, রোমান্টিক বললেও ভুল হবে, রোমান্টিক কমেডি ট্র্যাক আছে, 3টে হিরোইন আছে। সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা, যে ওই রোমান্টিক ট্র্যাকটা এই সিনেমার স্টোরি টেলিং এ কিছু সার্ভই করে না। মানে ওটা যদি আপনি এই সিনেমা থেকে রীতিমতো বাদ দিয়ে দেন, কোনো ইম্প্যাক্টই পড়বে না বা কোনো এফেক্টই হবে না, বরং সিনেমাটা ছোট হবে। এই সিনেমাটা 3 ঘন্টা লম্বা, এবং সেটা জবরদস্তি লম্বা করা হয়েছে। রোমান্টিক ট্র্যাকটা প্রচন্ড ফোর্সফুলি এখানে ঢোকানো, এবং সেটাকে ফোর্সফুলি ঢোকানোর সাথে সাথে ওভার স্ট্রেচ করা হয়েছে। 3টে ক্যারেক্টারের কোনো মানে হয় না, এবং তাদের কিছু করার মতো ছিল না। তাও মালাবিকা মোহনানকে আমি ক্যারেক্টারটাকে তাও ধরে নিচ্ছি, বাট অ্যাট দি এন্ডে তার ক্যারেক্টারটাও কিছু সার্ভ করে না, বাকি দুজন তো আমি ছেড়েই দিলাম। আর এটা একদম যে এদেরকে জোর করে সিনগুলো টানা হয়েছে এবং জোর করে এতগুলো হিরোইন বসানো হয়েছে বা ঢোকানো হয়েছে, এটা আপনারা বেশি করে বুঝতে পারবেন যখন দেখবেন যে লাস্ট 40 মিনিট, যখন মেন সিনেমার কনসেপ্টটা বা মেন সিনেমার গল্পটা চলছে, মানে অ্যাকচুয়াল সিনেমাটা যখন চলছে, তখন তারা নেই। সিনেমার লাস্ট 40, 45 কি 50 মিনিট হিরোইনরা সিনেমাতেই নেই, মানে তারা এক্সিস্টই করে না। তার সাথে আননেসেসারি কমেডি, মানে আমি বুঝলাম এটা একটা হরার কমেডি, বাট কমেডিটাকে ঠিকঠাক কমেডি করো, যেটা আমি বলেছিলাম নারী চরিত্র বেজায় জটিলের ক্ষেত্রে। এখানে প্রথমত কমেডিটা প্রচন্ড জেনারিক, প্লাস আননেসেসারি কমেডি চলছে, প্লাস মানে প্রচন্ড বেশি পরিমাণে কমিক ক্যারেক্টার এখানে আছে। এবং এতগুলো যে কমিক ক্যারেক্টার দিয়েছে, প্রায় 3-4টে কমিক ক্যারেক্টার আছে, মেজরিটি 3টে, তাদের অ্যাড করার মতো কিছু নেই ভাই। আর তার সাথে আমি যদি হিন্দিতে দেখেছি, ওটা আরো বড় সমস্যাজনক জিনিস আমার কমেডির ক্ষেত্রে, যে কারণ ডাবিং ঠিক করে হয়নি, তো ওই কমেডিগুলো ওয়ার্কও করে না। যেটা আমি বললাম যে আউটডেটেড কমেডি, মানে একই কমেডি বারবার বারবার হয়ে যাচ্ছে, ওই সেই কারেন্ট লেগে গেল, মুখ কালো হয়ে গেল, এক্সেট্রা। তৃতীয়ত, এই সিনেমাটা একটা তো হরার ফিল্ম, মানে মানলাম হরার কমেডি, বাট হরার ফিল্ম তো একটা তো বেসিক হরার এলিমেন্ট থাকে একটা সিনেমাতে, সেটা কোথায়? পুরো পুরো সিনেমাটা আপনারা দেখবেন, বুঝতে পারবেন এক্স্যাক্টলি কনজিউরিং দেখে, পুরো কনজিউরিং ইউনিভার্সের দেখে আলাদা আলাদা সিন তুলে এখানে বসিয়েছে। আর কিছু বোধহয় প্যারানর্মাল বা এই টাইপের গেমস কিছু খেলেছে, সোলস লাইক গেমস কিছু খেলেছে এর ডিরেক্টর, খেলে এখানে সেম জিনিস ঢুকিয়ে দিয়েছে। সিজিআই এর টেক্সচারিং ভালো, সবকিছু ভালো, খারাপ কি জানেন? লাইটিং এবং কালার গ্রেডিং। লাইটিং এবং কালার গ্রেডিং একদম ভালো না সিনেমাটার। এর যে কারণে ঠিকঠাক টেক্সচার্ড হওয়া ক্যারেক্টার্স গুলোকে প্রচন্ড আর্টিফিশিয়াল লাগে। মেনলি লাস্টে যে মনস্টারটাকে দেখিয়েছে, যেটা আপনারা ট্রেলারেও দেখতে পারবেন, ওই মনস্টারটা অ্যাকচুয়ালি, এবং মনস্টারটা নট অনলি দ্যাট মনস্টার, বাট ওই টোটাল সিনটা না দেখে মনে হবে একটা ট্রিপল এ গেমের একটা সিনেম্যাটিক সিন চলছে। আমি যেহেতু পার্সোনালি গেমস প্রচন্ড পরিমাণে খেলি, আমার পেছনে PS5 রাখা আছে, দেখতে পারবেন। সো মনে হচ্ছিল যে একটা গেমের আমি সিনেম্যাটিক দেখছি। যেরকম আমি বললাম, প্রচুর জায়গা থেকে টোকা। এখানে হিরো কি, তার সুপার পাওয়ার কি, ডিরেক্টর নিজেই ক্লিয়ার নয়। এখানে সে মাঝে মধ্যে ক্যাপ্টেন মার্ভেল হয়ে যায়,
এখানে সে মাঝে মধ্যে ওই শক্তিমান হয়ে যায়, এখানে সে মাঝে মধ্যে জোকার হয়ে যায়, এখানে সে মাঝে মধ্যে একটা ওই সাইকোলজিক্যাল দ্যাট কাইন্ড অফ আ থিং হয়ে যায়। তো এখানে সে কি, তার সুপার পাওয়ার কি, সেটা কিভাবে আসছে, কিছুতেই ডিরেক্টর এখানে ক্লিয়ার নয়। যেটা আমি প্রথমেও বললাম যে ডিরেক্টরের কাছে কনসেপ্ট প্রচুর ছিল, বাট দেখানোর মতো কিছু ছিল না, সে নিজের ভিশনেই ক্লিয়ার ছিল না এখানে। যেমন ধরুন এখানে একদম শেষে গিয়ে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে যে প্রভাস নাকি ভগবানের অংশ, বাট সেটা পুরো সিনেমার মধ্যে কোথাও এই জিনিসটার হিন্ট নেই। যেমন এই জিনিসটা রিসেন্ট বা বহু বছর ধরে, বহুদিন ধরে সাউথের সিনেমাটা হয়ে আসছে, বাট সেখানে অনেক আগে থেকে জিনিসগুলোকে হিন্টস দেওয়া থাকতো যাতে আমরা কানেক্ট হই। এখানে হঠাৎ করে ডিরেক্টরের মাথায় এসে আর এটা তো দেখানো যাবে, জিনিসটা চলছে, দেখিয়ে দিই। তো এটা ওরকম হয়ে গেছে। তার সাথে আরো বড় যেটা সমস্যা হয়েছে, এখানকার মিউজিক। মিউজিক থামান দিয়েছে যে 2025টা তার ব্যাঙ্গার একটা বছর ছিল। ডিরেক্টর এখানে থামানকে খালি একটাই কথা বলেছে, ভাই তুই হ্যারি পটার দেখেছিস তো, হ্যারি পটার থেকে মিউজিক তোল, আর তামিল সিনেমা রাক্ষসান থেকে মিউজিক তোল, এই দুটো মিউজিক তুলে পাঞ্চ করে বসিয়ে দে। এখানে সেটাই হয়েছে। আপনি যদি চোখ বন্ধ করেন, আপনার মনে হবে এইদার আপনি হ্যারি পটার দেখছেন, নয়তো আপনি দেখছেন যে রাক্ষসান। এইরকম মিউজিক চলেছে। আর মিউজিক ভাই, মিউজিক আর সাউন্ড এফেক্টের কথা তো আমি আমি বলবো না। কারণ যেখানে ইন্টারভালে একটা সিন আছে যেখানে একটা ভূত আসছে, ভূত ওকে মারতে আসছে, ভূতের এন্ট্রি হচ্ছে, ভূতের এন্ট্রিতে গান দিয়েছে রাজা সাহেব, মানে বিজিএম এ যে রাজা সাহেব রাজা সাহেব। তো এই হয়েছে এই সিনেমার মিউজিকের কাজ। আর আমার বেশি কিছু বলার নেই, আপনারা বুঝে গেছেন যে সিনেমাটা আমার কিরকম লেগেছে। আটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সিনেমাটার এমন কনসেপ্ট ছিল, এটা একটা ভালো রাইটারের হাতে গেলে, ভালো ডিরেক্টরের হাতে গেলে, যদিও মারুতি কিন্তু ভালো রাইটার ডিরেক্টর, বাট ওর ওই বেশি বাজেট বেশি পয়সা বড় স্টার পেয়ে ওর সাপের 5 পা দেখে নিয়েছিল আর কি। তো যদি এটা ঠিকঠাক একটা ভালো রাইটার ভালো ডিরেক্টরের হাতে পড়তো, তো সেটা আমার মনে হয় যে এই সিনেমাটা খুবই ভালো সিনেমা হতে পারতো, কারণ এর অ্যাকচুয়ালি আইডিয়াস বা ওভারঅল প্লটটা বেশ ভালো ছিল। এই আর কি, মানে এমন ডিরেক্টর যে হঠাৎ করে দেখেছে যে এখন তো এই সাউথের সিনেমাতে বা ইন্ডিয়ান সিনেমাতে এই ফিমেলদের ফাইট সিন খুব বেশি বেশি করে চলছে, তো হঠাৎ করে আমি একটা ফিমেল ফাইট সিনও দিয়ে দেবো। সো এমন একটা হিরোইনকে দিয়ে, মানে এমন একটা সিনে আমি তাকে দিয়ে ফাইট করাবো হিরোইনটাকে, যে সেখানে দেখাবে যে হিরো একদম তার ওপরে কনফিডেন্ট যে এরকম মেরে ফাটিয়ে দেবে, সে মেরে ফাটাচ্ছে ও হিরোইন, কিন্তু ঠিক তার আগে যখন তার একটা ব্যাগ চুরিয়ে যাচ্ছে, সে প্রভাসের এরকম তাকে জড়িয়ে ধরছে যে আরে আমি তো কিছু করতে পারি না, তুই একটু আমাকে বাঁচা। মানে এই ধরনের সিনেমা আর কি। সো ওভারঅল রাজা সাহেব অ্যাকচুয়ালি একটা বাজে সিনেমা হয়েছে, খুবই বাজে সিনেমা হয়েছে, বাট একটা ভালো সিনেমা হতে পারতো, কারণ এর কনসেপ্টটা ভালো ছিল, বাট সেটাকে ডিরেক্টর পুল অফ করতে পারেনি। আমি এটা আপনাদেরকে একদমই বলবো না যে আপনারা সিনেমাটা দেখতে যাবেন না, কারণ আমি সেটা বলার কেউ নই। আপনাদের যদি রিভিউজ বা ট্রেলার টিজার দেখে মনে হয় সিনেমাটা দেখতে যাবো, তাহলে আপনারা অবশ্যই যান, না গেলে যাবেন না, এটাই আমি বলবো। বাট আমার ভালো লাগেনি, আমি 3 ঘন্টা 10 মিনিট আমি টর্চার হয়েছে হলে। এই ছিল আমার রিভিউ, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য আসি, দেখবো অন্য কোনো ভিডিওতে, টাটা।